মিহি সিজন 2 লিখেছেন রূপন্তী সরকার। পর্ব 7। রিত আর সহ্য করতে পারল না। ঋষভের আচরণে তার মেজাজ এখন তুঙ্গে। কিছুক্ষণ আগে মেয়েটাকে সবার সামনে অপমান করলো, এখন আবার তার ওপরে জোর খাটাচ্ছে। মগের মূল লোকটা কি? রিত গম্ভীর গলায় ঋষভকে বলল, তোমার সমস্যাটা কি ঋষ? কেন ওর সাথে এমন করছো? তুমি তো ইয়াসপাকে বউ বলে মনেই করো না, তাহলে ওর উপর কেন অধিকার দেখাচ্ছ? ঋষভ কোনো উত্তর দিল না। ওর চোয়াল শক্ত হয়ে এলো। দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে সরাসরি ইয়াসপার কাছে গিয়ে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই ইয়াসপার হাতটা শক্ত করে চেপে ধরল। সবাই আহম্মকের মতো দাঁড়িয়ে আছে। ঋষভ ইয়াসপাকে এক প্রকার টেনে হিঁচড়ে ওপরের তলায় নিয়ে যেতে লাগলো। নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হতভম্ব হয়ে একে অপরের মুখ চাওয়াচাই করেছে। ওপরে করিডোরে পৌঁছাতেই ইয়াসপা সর্বশক্তি দিয়ে নিজের হাতটা ঋষভের থেকে ছাড়িয়ে নিল। রাগে আর অপমানে তার চোখ ফেটে কান্না আসতে চাইছে। ইয়াসপা চেঁচিয়ে বলে উঠল, এই বাল, হাত ছাড়ুন তো। সমস্যা কি আপনার? আমাকে কি মনে হয় আপনার? বউ মানেন না, ভালো কথা। তাহলে হাত ধরে টানাটানি করেন কেন? এইসব আমার একদম পছন্দ না। আর তাছাড়া একটু আগে তো সবার সামনেই বললেন আমি যেন আপনার ত্রিসীমানায় না যাই, আপনার চোখের সামনে থেকে দূরে থাকি। তাহলে এখন আবার কেন আমার গায়ে হাত দিচ্ছেন? কেন টেনে আনলেন এখানে? নিজের কথায় কি কোনো দাম নেই আপনার কাছে? ছি, কেমন লোক আপনি! ঋষভ রাগে ফুঁসে উঠল। ইয়াসপার গাল দুটো চেপে ধরে একদম তার মুখ কাছে নিয়ে এসে চোখ দিয়ে আগুন ঝরছে ওর, দাঁতে দাঁত চেপে বলল, একদম চুপ। আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে কাল লাল করে দেব। ইয়াসপা চুপ হয়ে গেল, মনে মনে গালি দিল কয়েকটা। ঋষভ আর কথা না বাড়িয়ে ইয়াসপার হাতটা শক্ত মুঠোয় ধরে টেনে নিয়ে গেল নিচের রুমে। রুমে ঢুকে কোনো কথাই নেই ইয়াসপাকে ধপ করে বেডের উপরে বসিয়ে দিল সে। কিন্তু হাতের মুঠো আলগা করল না। ইয়াসপা কিছুটা অসহায়ভাবে নিজের হাতের ওপরে তাকালো, আর একবার ঋষভের পাথরের মতো শক্ত হয়ে থাকা চেহারার দিকে। পরিবেশ বেশ শান্ত, কারো মুখে কোনো কথা নেই। এর মধ্যে হঠাৎ করে ইয়াসপা বলল, মানে আমার হাতটা ছাড়ুন না, গলাটা ভীষণ চুলকাচ্ছে। এমন একটা থতমত পরিস্থিতিতে ইয়াসপার এই বেফাস কথা শুনে ঋষভ থ হয়ে গেল। ও ভেবে পায় না এই মেয়েটা কি দিয়ে তৈরি। ঋষভ কয়েক সেকেন্ড বড় বড় চোখ করে ইয়াসপার দিকে তাকিয়ে রইল। তারপর বিরক্তি নিয়ে ইয়াসপার গলার কাছে হাত দিয়ে চুলকিয়ে দিল। হঠাৎ করে ইয়াসপার সারা শরীরে কেমন এক অদ্ভুত অনুভূতি খেলে গেল। জীবনের প্রথম কোনো পুরুষের এত কাছাকাছি আসা, স্পর্শ সব মিলিয়ে মনের ভিতরে যেন হাজারটা গিটার একসাথে বেজে উঠল। ইয়াসপা এক পলক ঋষভের তীক্ষ্ণ নাক আর চোখের দিকে তাকালো। তার হার্টবিট যেন দ্রুত চলছে। ইয়াসপা চুপ করে থাকলো, কিন্তু ইয়াসপা তো ইয়াসপাই, সে কি আর বেশিক্ষণ চুপ থাকতে পারে? হঠাৎ তার পায়ের তালুগুলোতে সুরসুরি অনুভব করলো। সে আবারও করুণ ঝরে বলে উঠল, শুনুন, গলা তো হলো, এবার পাটাও চুলকাচ্ছে। তাহলে এবার হাতটা ছাড়ুন। ঋষভ এবার কটমট করে ইয়াসপার দিকে তাকালো। ঋষভের তাকানো দেখে ইয়াসপা মাথা নামিয়ে নিল। মনে হচ্ছে ঋষভ ওকে আস্ত গিলে খাবে। কিছুক্ষণ পর ইয়াসপা ওর একটা পা ঋষভের দিকে বাড়িয়ে দিয়ে মিনমিন করে বলল, অসভ্যের মতো তাকিয়ে আছেন কেন? মানলাম আমি সুন্দর, তাই বলে তাকিয়ে থাকবেন? ও হ্যাঁ, ভালো কথা, হাত তো ছাড়বেন না, তাহলে আমার পাটাও চুলকিয়ে দিন। ঋষভ কিছুক্ষণ চুপ থাকার পর সত্যিই মাথা নিচু করে ইয়াসপার পাটা টেনে নিয়ে চুলকাতে শুরু করলো। ইয়াসপা হা হয়ে তাকিয়ে রইল, মনে মনে ভাবলো, এই লোকটা কি নাটবল্টু ঢিলা হয়ে গেছে, নাকি লোকটা পাগল, তার ছিঁড়া মনে হয়। এর মধ্যে দরজা ঠেলে ঝড়ের বেগে ঘরে ঢুকলো রিত। ঘরের ভিতরে দৃশ্য দেখে রিত দরজাতেই ব্রেক কষল। ঋষভ আর ইয়াসপার এই পদসেবার দৃশ্য দেখে তার চোখ চড়ক গাছ। রিতকে দেখে ইয়াসপার ভীষণ লজ্জা পেয়ে গেল। সে তাড়াহুড়ো করে ঋষভের হাতের মুঠোয় ভিতরে থাকা নিজের হাতটা আর পাটা ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ঋষভ হাত পা কোনোটাই ছাড়ল না। আরও শক্ত করে ইয়াসপার হাত চেপে ধরে রইল। রিত ধীর পায়ে ঋষভের কাছে এগিয়ে এলো, মুখে পাকা হাসি, তালে বাঁচানো ভঙ্গিতে বলল, বাহ বাবা রিস, আপনি তো দেখি গভীর জলের ফিশ। মানে আপনি মাছ ধরবেন কিন্তু গায়ে এক কাঁটা লাগাতে দেবেন না। একটু আগে বউ অপমান করলেন আর এখন বউয়ের পা চুলকে দিচ্ছেন। বাবা, আপনি এত বইয়ের ভাড়া হবেন সেটা তো আগে জানতাম না বাবা। ধোলা চান। এই ঋষভ কোনো উত্তর দিল না। ও ইয়াসপার হাতের দিকে তাকিয়ে ভাবলেশীন মুখে বলল, তোমার জ্ঞানদান পর্ব কি শেষ হয়েছে পাপা? যদি শেষ হয়ে থাকে তাহলে দয়া করে বিদায় হও। আর হ্যাঁ, দরজাটা বাহির থেকে লাগিয়ে দিয়ে যেও। ঋতের মুখটা এবার দেখার মতো হলো। এতদিন ঋষভকে বৌমার সামনে ভাস দিত, আজকে ঋষভ এখানে বৌমার সামনে বলল এসব। কথাটা হৃদের প্রেস্টিজে লাগলো। কিছু বলতে চেয়েও বলল না। এখন এর সাথে তর্কে যাওয়া মানেই বিপদ। রিত বিড়বিড় করে বলল, আমি মরি না কে?
হৃদের এখন মনে হচ্ছে পকেটে যদি একটা চকলেট থাকতো তাহলে খেয়ে এখনই পটল তুলতে যেত। এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। হৃদ কোমরে হাত দিয়ে ঋষভের সামনে দাঁড়িয়ে জেরা শুরু করলো। এই যে ভাই, আপনি নাকি বউ মানেন না, জনসম্মুখে এত ঘোষণা করছেন ইয়াসপা আপনার কেউ না, তাহলে এখন আঠার মতো হাত ধরে বসে আছেন কেন? হাতে কি ফেভিকল লাগালো? হাত ছাড়ুন আমার বৌমার। ঋষভ বিরক্তি নিয়ে বলল, আমি বউ মানি না ওকে, ও আমার বউ না। এবার হৃদ রেগে বলল, তেরে কি ইয়াসপার অন্য হাতটা খপ করে ধরে ফেললো। এরপর ঋষভকে বলল, ও তাই নাকি, বউ মানিস না যখন, তখন আমার মেয়ে তোর কেউ না, সুতরাং পরপুরুষ হিসেবে তুই আমার মেয়ের হাত ধরে রাখতে পারিস না। ছাড় ওর হাত। ঋষভ হাত ছাড়ল না। ইয়াসপার হাতটা নিজের দিকে সজোরে টেনে নিয়ে গম্ভীর গলায় বলল, তুমি এখন এখান থেকে যাও তো, পাপা মাথা ব্যথা করছে আমার। হৃদ ঋষভের কথা কানে নিল না ও ইয়াসপার জন্য অন্য নিজের হাতটা দিয়ে হাঁচকাটান দিয়ে বলল, কাবিনীহি, আমি আমার মেয়েকে তোমার কাছে কিছুতেই রাখবো না, ওকে আমি নিয়ে যাব। হাত ছাড়ো। মাঝখান থেকে মেয়েটার অবস্থা করুন। দুজন দুদিক থেকে এমনভাবে টানাটানি শুরু করেছে তার মনে হচ্ছে ও একটা খেলনা। ইয়াসপার দুদিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, আরে থামুন আপনারা, আমার হাত কি আপনাদের রাবার মনে হয়? এভাবে দুদিকে টানলে তো আমি মাঝখান থেকে দুই টুকরো হয়ে যাব। কেউ হাত ছাড়তে না রাজি নয়। ইয়াসপার ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল। ও ব্যথায় কুকড়ে উঠল, চিৎকার করে উঠল, শ্বশুর আব্বা আমার হাত ছাড়ুন, যেভাবে টানছেন মনে হচ্ছে হাতটা খুলে এখনই আপনার হাতে চলে যাবে। হৃদ একদম নাছোড়বান্দা। সে ইয়াসপার হাত আরো শক্ত করে ধরল। ঋষভের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বলল, আমি কেন ছাড়বো? আগে তোমার ওই গুণধর জামাইকে বলো হাত ছাড়তে। সে নাকি বউ মানে না, তাহলে হাত ধরে কোনো অধিকার নেই ওর। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এই পাপিষ্টর থেকে উদ্ধার করেই ছাড়বো মা। ঋষভের মেজাজ এবার সাত আসমানে চড়ে গেল। তার চোখ মুখ লাল হয়ে উঠেছে, কপালের রাগের রক্তগুলো তপতপ করছে। সে ইয়াসপার দিকে ঝুঁকে এসে একদম হিসিস করে হুঙ্কার ছাড়ল, যদি এই রুম থেকে এক পাও বাহিরে বেরিয়েছিস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। কে শুনবে কার কথা? ইয়াসপা পট করে ঋষভের হাতের হাত বসিয়ে দিল এক কামড়। ঋষভ হাত ছেড়ে দিল। ঋষভ কি সাথে বালটাকে ক্যাকটাস বলে? ঋষভ নিজের হাতের দিকে তাকিয়ে দেখল পুরো এক পাটি দাঁতের পাটি সেখানে সুন্দর করে নকশা হয়ে বসে গেছে। ঋষভ রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠল, ইয়াস। কথাটা শেষ করার আগেই ইয়াসপা ঘুরে দাঁড়ালো হৃদের দিকে। দুপাটি দাঁত বের করে হৃদকে দেখে এমনভাবে হাসি দিল যেন এখনই হৃদের হাতেও একটা কামড় বসানোর জন্য প্রস্তুত নিচ্ছে। হৃদ এক মুহূর্তের জন্য থমকে গেল। ইয়াসপা সেই ড্রাকুলা মার্কা হাসি দেখে ওর কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। শেষে গিয়ে বৌমার কাছে কামড় খেতে হবে, এই ভয়ে হাত ছাড়িয়ে দিল। অবশ্য হৃদ ভুলে গিয়েছিল তার ব্যাটার বউ একাই একটা অ্যাটম বোম। ঋষভ ইয়াসপাকে এক ঝটকায় কোলে তুলে নিল। ইয়াসপা তাড়াহুড়ো করে ঋষভের শার্ট খামচে ধরল। ঋষভ এমন আচমকা কোলে তুলে নিলে এটা হৃদ আর ইয়াসপা দুজনেই ভাবতে পারেনি। হৃদ চেঁচিয়ে বলল, এই বাজে ছেলে, আমার মেয়েকে কোলে নিয়েছো কেন? নামাও কোল থেকে। ঋষভ শয়তানি হাসি দিয়ে হৃদকে বলল, 1 মিনিটের মধ্যে রুম থেকে বের না হলে তোমার মেয়ের সাথে আরও অনেক কিছু করব। হৃদ একদম চুপ হয়ে গেল। হৃদকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ঋষভ টুপ করে ইয়াসপার গালে চুমু দিল। ইয়াসপা পুরো জমে গেল। হৃদ আরেক দফা অবাক হলো। ইয়াসপার মাটি ফাঁক হয়ে ভেতরে ঢুকে যেতে মন চাইল, তাহলে হয়তো একটু শান্তি পেত। হৃদ রেখে ঋষভকে বলল, আমার মেয়েকে চুমু খাওয়ার সাহস কে দিল তোমাকে? আমি তোমার ঠোঁট কেটে নেব। ঋষভ ইয়াসপার অন্য গালে আরেকটা চুমু দিল। এরপর ইয়াসপাকে করে নিয়েই হৃদের দিকে এগিয়ে গেল। হৃদ ঋষভকে এগোতে দেখে পিছিয়ে যাচ্ছে। ঋষভ গম্ভীর গলায় বলল, রুম থেকে বের হও। হৃদ ঋষভের দিকে কটমট করে তাকিয়ে বলল, বেয়াদব ছেলে, এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাপের সামনে এসব করতে লজ্জা করছে না? বউ মানো না তো এসব কি? কল থেকে নামাও আমার মেয়েকে। ঋষভ ইয়াসপার কপালে একটা চুমু দিয়ে বলল, রুম থেকে বের হও। বের হও না ভাই, তাহলেই তো হয়, কেন জেদ করছো? হৃদ একদম মগার মতো চেয়ে রইল ঋষভের দিকে। ছেলে তাকে ভাই বলছে। হৃদ বলল, তোমার মতো বেয়াদব আমি আমার জীবনে দেখিনি। ঋষভ এবার এগিয়ে এসে হৃদের গালেও একটা চুমু দিয়ে বলল, তাহলে এখন দেখো আর এই রুম থেকে বের হও। হৃদ নিজের গালে হাত দিয়ে ঋষভের দিকে কটমট করে তাকালো। হৃদ বুঝল রুম থেকে বের না হলে এই বেয়াদব ছেলে আরও উল্টাপাল্টা কাজ করে ওকে লজ্জা দিবে। হৃদের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ঋষ এত নির্লজ্জ কবে হলো? ও তো ইয়াসপাকে দেখতে পারে না। হৃদ তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে গেল। হৃদ রুম থেকে বের হওয়ার সাথে সাথে ঋষভ ইয়াসপাকে খাটের ওপরে ঠাস করে ফেলে দিল। ইয়াসপা ঋষভের উপরে রেখে বলল, আপনার কি মাথায় সমস্যা? বাবার সামনে কেউ এমন বেয়াদবি করেছি? অসভ্য লোক একটা। ঋষভ গম্ভীর গলায় ইয়াসপাকে বলল, এখন তুমিও রুম থেকে বের হও, আমার আশেপাশে যেন তোমাকে না দেখি। গেট আউট। ইয়াসপার মাথায় পোকা নড়ে উঠল। এই বেয়াদব লোকটা একটা শিক্ষা না দিলেই না। ইয়াসপা যাওয়ার সময় ঋষভের মুখে থুতু দিয়ে দৌড় দিল।
ঋষভ ইয়াসপার যাওয়ার দিকে তাকিয়ে আছে। ঋষভের মনে হলো এই মুহূর্তে ইয়াসপাকে তুলে একটা আছাড় মারতে পারলে ভালো লাগতো। এইদিকে হৃদ গিয়ে রেগে ড্রয়িং রুমে আসলো। সবাই দাঁড়িয়ে আছে। হৃদের চোখে মুখে দেখে মিহি মিনমিন করে জিজ্ঞেস করলো, কি হয়েছে পচালক? হৃদ কি আবার ইয়াসপাকে মেরেছে? হৃদ মিহির দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলল, না না, তার থেকেও বড় কিছু। তোমার ছেলে 1 নম্বরের বেয়াদব নির্লজ্জ, বাপটাপ কিচ্ছু মানে না। আমার সামনেই ওর বউকেছি। হৃদ আর বলতে পারল না। মিহি কৌতূহলবশত জিজ্ঞেস করলো, কি করেছে? হৃদ সবার দিকে তাকিয়ে মিহিকে বলল, সাইডে চলো বলছি। কথাটা বলে মিহিকে সাইডে নিয়ে গেল। মিহি বলল, কি করেছে রিস? হৃদ গম্ভীর গলায় বলল, আমার সামনে ইয়াসপাকে চুমু খেয়েছে। মিহির চোখ বড় হয়ে গেল। মিহি বলল, বলো কি, কেমনে করে? হৃদ মিহির কানে চুমু দিয়ে বলল, এমন করে। মিহি কটমট করে হৃদের দিকে তাকালো। তোমাকে আমার চুমু দিতে বলেছি? মুখে বললেও তো হতো। হৃদ শয়তানি হাসি দিয়ে বলল, প্র্যাকটিক্যালি না দেখালে তুমি বুঝতে পারবে না, তাই প্র্যাকটিক্যালি দেখালাম। তাহলে ভাবো তোমার ছেলে কি বেয়াদব। মিহি কথাটা বিশ্বাস করলো না, কারণ রিস এমন মরে গেলেও করবে না। মিহি চিনে রিসকে, ওর ছেলে এমন কাজ করতেই পারে না। ইয়াসপা দৌড়ে ওর রুমে গেল। বেচারি জোরে জোরে শ্বাস ফেলেছে। আজকে খুব লজ্জা পেয়েছে শ্বশুরের সামনে। এমন খারাপ জামাইয়ের সাথে বিয়ে হবে বুঝতে পারেনি। এর মধ্যেই রুমে আসলো রুহি। ইয়াসপাতে লজ্জা পেতে দেখে রুহি বলল, কি হয়েছে পিচ্ছি, এমন লজ্জা পাচ্ছ কেন? ইয়াসপা চুপ হয়ে গেল। রুহির দিকে তাকিয়ে জোরে করে হাসার চেষ্টা করে বলল, হে হে আপু, আর বলো না, একটা মশা এত জোরে গালে কামড় দিয়েছে, তাই লজ্জা পাচ্ছি। রুহি হাসবে নাকি কাঁদবে বুঝতে পারল না। এটা কেমন কথা, মশা কামড়ালে কেউ লজ্জা পায়? রুহি হেসে বলল, এটা আবার কেমন মশা পিচ্ছি? ইয়াসপা রুহির হাত ধরে বিছানায় বসালো। এরপর সব কথা বলে দিল রুহিকে। সব শুনে রুহি আকাশ থেকে বলল, তার ভাই এমন কাজ করবে এটা কখনো স্বপ্নেও ভাবেনি। রুহি ইয়াসপাকে বলল, কেমন করে চুমু খেয়েছে? ইয়াসপা রুহির গালে চুমু খেয়ে বলল, এমন করে। রুহি চোখ বড় বড় হয়ে গেল। এর মধ্যে রুহির ফোনে একজনের কল আসলো। ইয়াসপা ফোনটির দিকে তাকিয়ে রুহিকে বলল, কি কল দিয়েছে? রুহি একটা শুকনো ঢোক গিলল। ইয়াসপা বলল, কি ফোন দিয়েছে বলো? রুহি ভয়ে ভয়ে বলল, চিনি না, আচ্ছা বাদ দাও, আমি পরে এসে তোমার সাথে গল্প করছি। ইয়াসপা রুহির দিকে তাকিয়ে বলল, বলো আমাকে, আমি কাউকে বলবো না। রুহি মিনমিন করে বলল, অতৃত। ইয়াসপার চোখ বড় হয়ে গেল। ও বুঝলো কোনো একটা ঘাপলা রয়েছে। ইয়াসপা রুহির থেকে ফোনটা নিয়ে নিল। এরপর নিচে রুহির হয়ে অতৃতকে বলল, হ্যালো। অতৃত সাথে সাথে বলল, এই তুই আমার কল ধরছিলি না কেন রে? আমাকে ইগনোর করছিস? ইয়াসপা নাকাসরে বলল, হ্যালো জান্স, আমার অন্তর কাটিয়া দিব তোমারে ভালোবাসা যদি আমারই। অজিত থেমে গেল, একদম চুপ হয়ে গেল। অজিত ভাবল ও হয়তো রং নাম্বারে কল দিয়েছে। নাম্বার চেক করে দিয়ে দেখলো এটা রুহির নাম্বার, কিন্তু রুহি তো এমন নাকাসরে কথা বলে না। এদিকে রুহি হাসতে হাসতে শেষ। অজিত বলল, কে? রুহি কই, কে আপনি? ইয়াসপা গলা চেঞ্জ করে বলল, রুহি কে? আমি তো তোমার ইস্যু। অজিত রেখে গেল, ইয়ার কি হচ্ছে? অজিত রেগে বলল, আমি কোনো ইস্যু হিসুকে চিনি না। রুহি আসলে বলবে অজিত কল দিয়েছিল। কথাটা বলে অজিত কল কেটে দিল। এদিকে ইয়াসপাকে মুখ ফুলিয়ে রুহিকে বলল, তোমার আশিক আমাকে হিসু বলল কেন?